আসসালামু আলাইকুম। সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার খান, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা। আমি আজকে মাস্টার শেষ বর্ষের ৩১-৩১-১৫ কোর্স থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাছের বিভিন্ন ধরনের আঁশ। মাছের বহিঃকঙ্কাল রূপে আঁশ বিদ্যমান। মাছের দেহকে এই আঁশ বাহিরের আঘাত থেকে, চাপ থেকে এবং বিভিন্ন সংক্রমণ থেকে আঁশ মাছের দেহকে রক্ষা করে থাকে। এটা মাছের বহিঃকঙ্কাল হিসাবে বিদ্যমান। মাছের আঁশ কে ডার্মাল আঁশ বলা হয়ে থাকে। ইহা মেজেনকাইমা হইতে উৎপন্ন হয়ে মাছের ত্বকের ডার্মিসে অবস্থান করে। বিভিন্ন ধরনের মাছে বিভিন্ন ধরনের আঁশ দেখা যায়। কিছু কিছু মাছের দেহে আঁশ থাকে না, আঁশবিহীন হয়ে থাকে, যেরকম বোয়াল মাছ, শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা, পাঙ্গাস, আয়ের মাছ ইত্যাদি। এই জাতীয় মাছের দেহ থেকে কোনো প্রকার আঁশ থাকে না। এছাড়া অধিকাংশ মাছের দেহত্বক আঁশ দ্বারা আবৃত থাকে, যেমন রুই মাছ, কাতল মাছ, পুঁটি মাছ, হাঙ্গর মাছ, অর্থাৎ তরুণাস্থি নির্মিত যে মাছ এবং কঠিনাস্থি মাছের, ওই ধরনের মাছেরই অধিকাংশ মাছেরই আঁশ বিদ্যমান থাকে। এখন এই আঁশ গঠনগত এবং আকৃতিগত দিক থেকে প্রায় 5 ধরনের হয়ে থাকে, 5 প্রকারের। যেরকম গ্যানয়েড আঁশ, কসময়েড আঁশ, প্লাকয়েড আঁশ, সাইক্লয়েড আঁশ, 5 নম্বর টিনয়েড। টিনয়েড আঁশ। তাহলে এই 5 ধরনের আঁশ মাছের মধ্যে দেখা যায়। তাহলে এখন আমরা প্রথমত আসি এই গ্যানয়েড আঁশ। এ আঁশ সাধারণত আদি মাছের ক্ষেত্রে এই আঁশ দেখা যায় এবং এরা আদিম প্রকৃতির সম্ভবত আদি মাছের ক্ষেত্রে বা আদি আঁশ বলে ধারণা করা হয়। এই আঁশগুলো সাধারণত দেখতে রম্বস আকৃতির হয়ে থাকে।
এই ধরনের আকৃতির হয়ে থাকে গ্যানয়েড আঁশ। এই ধরনের আঁশের উপরের দিকে ডেন্টাইন স্তর থাকে বা গ্যানাইন দিয়ে তৈরি গ্যানাইন স্তর উপরের দিকে বাইরের দিকে যেটা গ্যানাইন স্তর, এই আঁশকে যদি প্রস্থচ্ছেদ করা যায় তাহলে দেখা যাবে এর তিনটি স্তর রয়েছে। একটা হলো গ্যানাইন স্তর, কসমাইন এবং আইসোপ্যাডাইন। তাহলে উপরের দিকে যে স্তর থাকে এটা হলো গ্যানাইন স্তর, অনেকটা এনামেলের মতো কাজ করে থাকে। আর অস্থিময় যে অংশটা সেটা হলো কসমাইন স্তর, এবং নিচের দিকে যে স্তর এই স্তরকে বলা হয় আইসোপ্যাডাইন স্তর। তাহলে তিনটি স্তর এর মধ্যে বিদ্যমান। তাহলে একটি স্তর হলো গ্যানাইন স্তর, কসমাইন স্তর, আইসোপ্যাডাইন। আইসোপ্যাডাইন স্তর। তাহলে এই ধরনের আঁশের তিনটি স্তর থাকে, বাইরের দিকে স্তর গ্যানাইন স্তর, কসমাইন এবং আইসোপ্যাডাইন নিচের দিকে, এবং এর আকৃতি অনেকটা রম্বস আকৃতির বা বর্গাকৃতির হয়ে থাকে। এই জাতীয় আঁশ সাধারণত পলিপটেরাস, ল্যাপিসোস্টিয়াস এবং অ্যাসিপেনসারি অর্থাৎ এই সকল মাছের ক্ষেত্রে আদি মাছ এদের মধ্যে এই ধরনের আঁশ বিদ্যমান ছিল। জীবিত মাছের মধ্যে পলিপটেরাস, ল্যাপিসোস্টিয়াস এবং অ্যাসিপেনসার এরা এখনও জীবিত আছে, আর অধিকাংশ মাছ বিলুপ্ত হয়ে গেছে। এরপরে আসছি আমরা কসময়েড আঁশ। কসময়েড আঁশ, এই জাতীয় মাছ আঁশ সাধারণত লাংফিশ বা ফুসফুসধারী যে মাছ আছে এদের মধ্যে দেখা যায়, বা ল্যাটেমেরিয়া এই জাতীয় মাছের মধ্যে এই ধরনের আঁশ বিদ্যমান। এই ধরনের আঁশ সাধারণত পুরু হয়ে থাকে। ইহা এনামেলের মতো ভিট্রোডেন্টাইন, কসমাইন এবং আইসোপ্যাডাইন দ্বারা গঠিত।
অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ এরও 3টা স্তর থাকে। উপরের দিকে যে স্তর, এটা হলো ভিট্রো ডেন্টাইন, ভিট্রোডেন্টাইন স্তর। এরপরে মধ্যবর্তী যে স্তর থাকে এটা হলো কসমাইন বা কসমিন, কসমাইন। এবং নিচের দিকে যে স্তর এটা হলো আইসোপেডাইন, আইসোপেডাইন। তাহলে তিনটি স্তর নিয়েই এই ধরনের আঁশ গঠিত। এই আঁশগুলো সবচেয়ে পুরু হয়ে থাকে। উপরের দিকে যে স্তর অনেকটা এনামেলের ন্যায় কাজ করে থাকে, এনামেল সদৃশ, এই স্তরকে বলা হয় ভিট্রোডেন্টাইন। আর মধ্যবর্তী যে স্তর যা অস্থির ন্যায় কাঠামো গঠন করে থাকে, অস্থিময় যে স্তর, এটা হলো কসমাইন। আর নিচের দিকে যে স্তর থাকে আইসোপেডাইন, এবং এর মধ্যে রক্তজালিকা অর্থাৎ অনেকটা পাল গহ্বরের মতো থাকে। সেখানে এই রক্তজালিকা, স্নায়ু এবং যোজক কলা সমৃদ্ধ থাকে। তাহলে এই জাতীয় আঁশ আমরা সাধারণত লাংফিশ এবং ল্যাটিমারিয়াতে দেখতে পাই। এরপর 3 নাম্বার হলো প্লাকয়েড আঁশ। এই আঁশ সাধারণত কন্ডিকথিস জাতীয় যে মাছ, এই সকল মানে অধিকাংশ কন্ডিকথিস মাছের, প্রায় সকল কন্ডিকথিস মাছের মধ্যেই এই প্লাকয়েড আঁশ বিদ্যমান। প্লাকয়েড আঁশ এগুলো একটা এই ধরনের এই আঁশগুলো আণুবীক্ষণিক, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এত ক্ষুদ্র ক্ষুদ্র এই আঁশগুলো। এই প্লাকয়েড আঁশের 2টি অংশ থাকে। যে অংশটি ত্বকের বাইরে থাকে এই অংশটিকে বলা হয় কন্টক বা কাটা বা স্পাইন। আর যে অংশটি ত্বকের ডার্মিসে প্রথিত থাকে এই অংশটিকে বলা হয় বেসাল প্লেট বা বেস প্লেট, বেস প্লেট। আর এটা হলো কাটা বা কন্টক। তাহলে এই সকল আঁশের 3টি বাইরের দিকের যে অংশ 3টি কাটা থাকে, এই জন্য এদেরকে ত্রিফলা কণ্টক কি আঁশ বলা হয়ে থাকে। 3টি কণ্টক থাকে, এইখানে ত্রিফলা কণ্টকী আঁশ। এই আঁশগুলো
প্রান্তদেশ শুরু হয়ে থাকে সূচালো। এই এই অংশ কণ্টক অংশটা ত্বকের বাইরে থাকে এবং বেস প্লেট এটা ত্বকের ডার্মিসে প্রথিত অবস্থাতে থাকে। এই সকল আইসের ক্ষেত্রে এনামেল স্তর থাকে না, কোনো প্রকার এনামেল স্তর থাকে না, তবে ডেন্টিন থাকে। কোষবিহীন ডেন্টাইন স্তর বিদ্যমান। এই আইসগুলো সাধারণত ত্বকের ক্ষেত্রে একটা পশ্চাৎ দিকে বাঁকানো অবস্থাতে থাকে। ডেন্টিন। হলো বেস প্লেট। এই কণ্টকের অংশটা, এটা ত্বকের যে অংশটা বাইরে থাকে এটা অনেকটা পিছনের দিকে বাঁকা অবস্থাতে থাকে। এই কাঁটাগুলো এর বাইরের দিকে, বাইরে কোনো এনামেলের স্তর থাকে না, শুধু অস্থিময় ডেন্টিন দ্বারা গঠিত। আর মাঝখানে পাল গহ্বর বিদ্যমান, আর ত্বকের ভিতরে যে এটা বেস প্লেট, এই পাল গহ্বরের মধ্যে রক্তজালিকা, লসিকা, স্নায়ু এবং যোজক কলা সমৃদ্ধ থাকে। এই জাতীয় আঁশ সাধারণত আমরা হাঙ্গর মাছ, স্কেটস রেস এর মধ্যে আমরা দেখতে পাই, স্কোলিওডন এর মধ্যে, অর্থাৎ সকল পন্ডিকথিস জাতীয় মাছের মধ্যে প্লাকয়েড আঁশ বিদ্যমান। চতুর্থ যে আঁশ সেটা হলো সাইক্লয়েড আঁশ। এই আঁশ অনেকটা গোলাকার ধরনের।
তাহলে সাইক্লয়েড আঁশ, এই আঁশগুলো সাধারণত গোলাকার, স্বচ্ছ এবং খুবই পাতলা ধরনের এই আঁশ। এরা অভঙ্গুর প্রকৃতির, এগুলোকে বাঁকা করা যায়, বাঁকা করলে এরা সহজে ভেঙে যায় না। এই আঁশগুলি কেন্দ্রের দিকে পুরু, প্রান্তের দিকে অপেক্ষাকৃত পাতলা হয়ে থাকে। এই পাতলা এক প্রান্ত চর্মের ডার্মিসে প্রথিত অবস্থাতে থাকে, আর যে প্রান্তটা অপেক্ষাকৃত গোলাকার সেই প্রান্তটা ত্বকের বাইরে উন্মুক্ত অবস্থাতে থাকে। এই আঁশগুলিতে কোনো প্রকার এনামেল স্তর নাই, কিন্তু অস্থি কোষবিহীন ডেন্টাইন স্তর বিদ্যমান এবং ডেন্টাইন স্তর খুবই পাতলা অবস্থাতে থাকে, পাতলা থাকে। আর এই সকল আঁশে এই স্বচ্ছ কেন্দ্রের অংশটা অপেক্ষাকৃত পুরু এবং এই অংশটা অপেক্ষাকৃত স্বচ্ছ, পরিষ্কার বা স্বচ্ছ থাকে। এই অংশকে বলা হয় ফোকাস, এই অংশটাকে বলা হয় ফোকাস। আর এই ফোকাসকে ঘিরেই কতগুলো বৃত্তাকার রেখা দেখা যায়। বৃত্তাকার যে রেখা থাকে এগুলোকে বলা হয় সার্কুলাস। আর কতগুলো এই সার্কুলাসের মধ্যে ঘন পুরু এরকম বৃত্তাকার রেখা দেখা যায়, যা বছরে একবার এগুলো গঠিত হয়। কতগুলো সার্কুলাস একত্র হয় জমাটবাঁধে। বিশেষ করে শীতের সময় এই অংশে এই সার্কুলাসগুলো একত্র হয়ে থাকে। এই রেখাকে বলা হয় অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা, অর্থাৎ প্রতি বছরে একটি করে রেখা সৃষ্টি হয়। এই জন্য এগুলোকে বলা হয় বৃদ্ধি রেখা। এই রেখার সাহায্যে মাছের বয়স নির্ণয় করা হয়ে থাকে। এই কারণে এদেরকে বৃদ্ধি রেখাও বা বয়স রেখাও বলা হয়ে থাকে। এই জাতীয় আঁশ আমরা সাধারণত অস্টিকথিস শ্রেণীর মধ্যে স্যাপ্টিনিফর্মিস বর্গের মাছদের মধ্যে দেখতে পাই। এছাড়াও অন্য মাছের মধ্যেও এই সাইক্লয়েড আঁশ বিদ্যমান, যেমন রুই, কাতলা, মৃগেল, পুঁটি মাছ, এই জাতীয় মাছের মধ্যে আমরা এই সাইক্লয়েড আঁশ দেখতে পাই। পাঁচ নাম্বার যেটা, সেটা হলো টিনয়েড আঁশ। টিনয়েড আঁশ, এই আঁশগুলো অনেকটা সাইক্লয়েড আঁশের মতোই গোলাকার এবং পাতলা এবং স্বচ্ছ হয়ে থাকে। তবে সাইক্লয়েড আঁশের যে অংশটা ত্বকের বাইরে থাকে বিদ্যমান,
সেটা যেরকম গোলাকার ছিল, কিন্তু টিনয়েড আইসের ক্ষেত্রে শুধু এর ব্যতিক্রম হয়ে থাকে। অর্থাৎ টিনয়েড আইসের ক্ষেত্রে এই ত্বকের বাইরের প্রান্তটা, এই অংশটা চিরুনির দাঁতের মতো খাস কাটা বা কাটা কাটা থাকে, আর অপর প্রান্ত ত্বকের ডার্মিসে প্রথিত অবস্থাতে থাকে। এই আইসের ক্ষেত্রেও কেন্দ্রের অংশটা অপেক্ষাকৃত পুরু এবং স্বচ্ছ হয়ে থাকে। এই কেন্দ্রকে বলা হয় ফোকাস, আর ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা দেখা যায়। এই বৃত্তাকার রেখাগুলিকে বলা হয় সার্কুলাস। আর এই সার্কুলাসগুলোর মাঝে মাঝে ঘন পুরু গাঢ় রেখা দেখা যায়। এই রেখাকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস, এই অ্যানুলাস এটা বছরে একটি করে রেখা সৃষ্টি হয়, অর্থাৎ মাসের যখন 1 বছর পূর্ণ হয়ে যায় তখন এরকম গাঢ় রেখার সৃষ্টি হয়ে থাকে। এই রেখার দ্বারা মাসের বয়স নির্ণয় করা হয়ে থাকে। একে বলা হয় অ্যানুলাস। এই আঁশ সাধারণত আমরা পার্সিফর্মিস জাতীয় মাছের মধ্যে এই আঁশ, এছাড়াও অন্য বর্গের মাছের মধ্যেও দেখা যায়, যেমন শোল, টাকি, এই সকল মাছের মধ্যে সাইক্লয়েড আঁশের পাশাপাশি টিনয়েড আঁশও আমরা দেখতে পাই। এছাড়া এনাবাস অর্থাৎ কই মাছ, খলিশা মাছ, ভেদা মাছ বা নন্দা মাছ, নান্দাস এদের ক্ষেত্রে বা বেলে মাছ, এদের ক্ষেত্রে এই টিনয়েড আঁশ থাকে। এই আঁশ থাকার কারণে এই সকল মাছের দেহ ত্বকে স্পর্শ করলে খসখসে লাগে। এই টিনয়েড আঁশের কারণে, যেহেতু টিনয়েড আঁশের বহিঃপ্রান্তে চিরুনির দাঁতের মতো কাটা বিদ্যমান, এই জন্য মাছের আঁশ মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাছের আঁশ এটা মাছের বহিকঙ্কাল হিসাবে কাজ করে থাকে এবং মাছের দেহকে আবৃত করে রাখে, ফলে মাছ বাহিরের আঘাত থেকে, চাপ থেকে রক্ষা পায় থাকে। চলাফেরার ক্ষেত্রেও কোনো মাছের আঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরজীবী ও রোগ জীবাণুর আক্রমণ থেকে, অর্থাৎ বাইরের পরিবেশ হইতে আত্মরক্ষা করতে এই আঁশ সহায়তা করে থাকে। তারপর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, মাছের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে আঁশ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আঁশের ধরনের উপর নির্ভর করে আমরা মাছকে বিভিন্ন দলে ভাগ করে থাকি। যেরকম সাপ্টিনিফর্মিস বর্গেরকে, অর্থাৎ এই সকল মাছের আঁশ হবে সাইক্লয়েড আঁশ, পার্সিফর্মিস, এদের সকল মাছেরই টিনয়েড আঁশ হয়ে থাকে। সেই হিসাবে আঁশ শ্রেণীবিন্যাসেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর প্লাকয়েড আঁশ একমাত্র তরুণাস্থি মাছে দেখতে পাওয়া যায়। হাঙ্গর, স্কেটস, রেস এই সকল মাছের ক্ষেত্রে সাধারণত প্লাকয়েড আঁশ বিদ্যমান। আর কসপ্টেরেজি এর এটা বৈশিষ্ট্য। গ্যানয়েড আঁশ আদি অস্থিময় মাছের ক্ষেত্রে যেরকম পোলিপটেরাস জাতীয় মাছের একটা বৈশিষ্ট্য। টিনয়েড আঁশ উন্নত অস্থিময় মাছের
পাওয়া যায়, অথবা কাঁটাযুক্ত রশ্মি বিশিষ্ট মাছের ক্ষেত্রে এই টিনয়েড আঁশ বিদ্যমান। বয়স নির্ধারণেও আঁশের বিরাট একটা ভূমিকা আছে, যেহেতু আঁশের মধ্যে প্রতি বছর একটা গাঢ় ঘন বৃদ্ধি বলয়াকার রেখা সৃষ্টি হয়। এই রেখার সাহায্যে মাছের বয়স গণনা করা সম্ভব হয়ে থাকে। এইভাবে আমরা মাছের বয়স নির্ণয় করতে পারি আঁশের মাধ্যমে। এছাড়াও মাছের আঁশ সার প্রস্তুতে ব্যবহৃত হয়ে থাকে। মাছের আঁশের চূর্ণ এটা জৈব সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, ফলে ফসল উৎপাদনে এই মাছের আঁশ বিরাট ভূমিকা পালন করে থাকে। এছাড়াও মাছের আঁশ বিভিন্ন ধরনের গাম তৈরিতে, অর্থাৎ আঠা জাতীয় বস্তু তৈরিতে কারখানায় ব্যবহৃত হয়ে থাকে, এবং শিরীষ কাগজ, বিশেষ করে প্লাকয়েড আঁশ